আমি স্পষ্ট বুঝতে পারছি আমার মৃত্যু হচ্ছে। আমি ধীরে ধীরে মৃত্যুর কোলে টলে পড়ছি, কিন্তু কিছু করতে পারছি না। কিচ্ছু না। মৃত্যু আমার সম্মুখে। মাঝরাত থেকে আমার প্রচন্ড ভয় লাগছে। মৃত্যুর ভয় না, আমার সন্তানকে দেখতে না পাওয়ার ভয়। আমি আগে থেকেই জানতাম আজ আমার মৃত্যু হবে। কিভাবে হবে সেটাও জানি। আমার পেটে যে সন্তান বেড়ে উঠছে, তাকে জন্ম দিতে গিয়ে আমি মারা যাব। পাশেই জয় গভীর ঘুমে আচ্ছন্ন। ওর গা ঝাঁকিয়ে কয়েকবার ডাকলাম, কিন্তু ঘুমের মধ্যেই ও ও করল, কিন্তু উঠল না। হয়তো সারা দিনের অফিস করে খুব ক্লান্ত সে। আমি কষ্ট সহ্য করতে না পেরে এবার একটু জোরে ওকে ধাক্কা দিলাম। জয় ঘুম ঘুম নিয়ে বিরক্তির স্বরে বলল, কি হয়েছে? সমস্যা কি? আমি মারা যাচ্ছি জয়। প্রতিদিন একই কথা ভালো লাগে না। তুমি দেখছি আমায় পাগল না বানিয়ে ছাড়বে না। আমার সকালে উঠতে হয়। প্রতিদিন এসব নাটক ভালো লাগছে না। আমি সত্যি বলছি, ধীরে ধীরে আমার মৃত্যু হচ্ছে। সারাদিন অফিস করে আমি অনেক ক্লান্ত তনু। প্লিজ, রসিকতা বন্ধ করো। ঘুমাও। আচ্ছা। জয়কে আর কিছু বললাম না। শুধু শুধু ওকে ডেকেই বা কি হবে? ও তো আমার মৃত্যু আটকাতে পারবে না। যখন আমি প্রথম বুঝতে পারি আমার পেটের বাবু তার জন্ম দিতে গিয়ে আমি মারা যাব, তখন জয়কে বিষয়টা জানায়। জয় তখন হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা, শরীর সব ঠিক আছে। আমি সত্যি মারা যাব জয়। তার ছেলের মতো করে বলল। তা কিভাবে মারা যাবে? ছাদ থেকে লাফিয়ে? না ইঁদুর মারা বিষ খেয়ে? আমি হসপিটালে মারা যাব। সেখানে ছাদ, ইঁদুর মারার বিষ এগুলো পাবো কোথায়? তনুর কথা শুনে জয় একটু নড়ে চড়ে বসলো। তনুর কাছে ঝুঁকে এসে বলল, হঠাৎ এমন কেন মনে হচ্ছে তোমার? কেন মনে হচ্ছে সেটা বলতে পারবো না, শুধু তোমায় জানিয়ে দিলাম। আমি তো এখন জেনে গেলাম। আর কিছু জানাবে? আমার অফিসের কিছু কাজ আছে, সেগুলো করি এখন। করো, যত কাজ আছে করো। তারপর কিছুদিন পর পরই ওর সাথে এই বিষয়ে কথা বলতাম। যেমন, আমি মারা গেলে ও দ্বিতীয় বিবাহ করবে কিনা, আমায় ভুলে যাবে কিনা, মাঝরাতে গিয়ে চা বানিয়ে দিবে, আরো কত কি। জয় শুধু হু হু করত, কখনো আমার কথা বিশ্বাস করতো না। বিশ্বাস করার মতোও তো কোনো কথা আমি বলিনি। আমার মৃত্যু হবে সেটা আমি নিজেই জানি। কখন হবে, কেন হবে সেটাও জানি। বিষয়টা নিতান্তই হাস্যকর, তবুও এটাই সত্যি, সেটা কখনো জয়কে বোঝাতে পারিনি। বাবুটার পৃথিবীতে আসার সময় হয়ে আসছে। তখন থেকেই আমার মনে চাপা একটা ভয় হতে শুরু করে। গত 2 দিন থেকে ঘরের সব বাতি জ্বালিয়ে রাখি। আজকেও বাতি জ্বলছে। সারা ঘরে আলোরা খেলা করছে। তবুও মনে হচ্ছে চোখের সামনে সবকিছু কেমন যেন ছায়া ছায়া হয়ে যাচ্ছে। সবকিছু কেমন ধোঁয়াশার মতো লাগছে। মনে হচ্ছে সারা শরীর ধীরে ধীরে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। বুকের ভেতরটা চিনচিন ব্যথা করছে। পেটের বাবুটা এখন কেন জানি নড়াচড়া করছে না। সেও কি বুঝতে পারছে তার মায়ের মৃত্যু হচ্ছে? তাই পেটের লাফঝাপ বন্ধ করে চুপ করে আছে। তলপেট থেকে একটা ব্যথা চিনচিন করে মাথা অব্দি উঠে যাচ্ছে। এটা কি মৃত্যুর যন্ত্রণা? কিছুক্ষণ আগে তনুর কথা শুনে জয়ের ঘুম পুরোপুরি উধাও হয়ে গেছে। অন্য পাশ ফিরে চোখ বন্ধ করেই জেগে আছে। মনে মনে ভাবছে, তনু কি অন্যবারের মতো এখনো মজা করছে? ও এরকম মজা করে কি আনন্দ পায়? এখন তো আমাদের বাবুর পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। এখন অন্তত ওর এই ধরনের মজা করা উচিত নয়। এসব ভাবছে জয়। তখনই জয় বুঝতে পারল বিছানাটা কাঁপছে। জয় পাশ ফিরে তনুর দিকে তাকাতেই ধরফর করে উঠে বসল। ভয়ার্ত স্বরে তনুর হাত চেপে ধরে বলল, তনু কি হয়েছে? কি হয়েছে তোমার? এভাবে তোমার সারা শরীর কাঁপছে কেন? তনু চোখ খোলো। তনু। তনু কোনো কথা বলছে না, শুধু চাপা একটা আওয়াজ করছে। সাথে মুখ বারবার বেঁকে যাচ্ছে, আর সারা শরীর ধনুকের মতো বাঁকা করছে। এক হাতে তনুর হাত চেপে ধরে আরেক হাতে বালিশের কাছে থেকে ফোনটা হাতে নিয়ে ড্রাইভারকে ফোন করে বলল,
গাড়ি বের করতে। তনুকে হসপিটালে নিতে হবে। ফোনটা কেটে দিয়ে জয় তনুর গালে হালকাভাবে থাপ্পড় দিতে দিতে বলল, এই তনু, চোখ খোলো না। কি হলো তোমার? আমি তোমার কিচ্ছু হতে দিব না। চোখ বন্ধ করে রেখো না। চোখ খোলো। এমন সময় চোখ খোলা রাখতে হয় তনু। জয়ের কথা তনু শুনতে পাচ্ছে। আবছা আবছা ভাবে জয়কে দেখতেও পাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই চোখ মেলতে পারছে না। শুধু মুখ দিয়ে গঙ্গানির শব্দ হতে লাগলো। তনুর মনে হচ্ছে তার সময় ফুরিয়ে আসছে। তার খুব ইচ্ছে ছিল তার সন্তানকে দেখে যেতে, কিন্তু সেটা হয়তো আর কখনো সম্ভব না। তনুর মনে হতে লাগলো তার সারা শরীর হালকা হয়ে আসছে। শরীরের প্রতিটি অংশ ধীরে ধীরে শূন্যতে মিলিয়ে যাচ্ছে। গাড়িতে উঠেই জয় লক্ষ্য করলো তনুর সারা শরীর জমতে শুরু করেছে। রক্তপ্রবাহ অচল হয়ে যাচ্ছে। জয় সবসময় তনুর হাত ও পায়ের তালু ঘষছে, আর ড্রাইভারকে বারবার বলছে তাড়াতাড়ি ড্রাইভ করতে। হসপিটালে পৌঁছার সাথে সাথে তনুকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। জয় তনুর সাথে ভেতরে যেতে চাইলে তাকে বাইরেই অপেক্ষা করতে বলা হলো। জয় শুধু ছটফট করছে, এদিক ওদিকে তাকাচ্ছে। এই মুহূর্তে তার কি করা উচিত সে বুঝতে পারছে না। আকস্মিক ঘটনায় সে একদম ঘাবড়ে গেছে। জয়ের একবার মনে হলো তাদের বাবা মাকে বিষয়টা জানানো দরকার, কিন্তু তার বাবা মা থাকেন গ্রামের বাড়িতে। এত রাতে তো তারা আসতে পারবেন না। শুধু শুধু তাদের চিন্তায় ফেলার কোনো মানেই হয় না। কাল সকালে বললেই হবে। তনুর বাবা মা শহরেই থাকে, তাদের বলা যেতে পারে। জয় কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিল। কয়েকবার রিং হয়ে ওপাশ থেকে ফোন ধরল। গম্ভীর স্বরে বলল, জয়, এত রাতে ফোন করছো? সব ঠিক আছে তো? বাবা, তনুর শরীর হঠাৎ খারাপ হয়েছে। ওকে ক্লিনিকে নিয়ে এসেছি। তনু অসুস্থ। কি হয়েছে ওর? আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। হঠাৎ মাঝরাতে ওর সারা শরীর কাঁপতে লাগলো। আমি ভয় পেয়ে ক্লিনিকে নিয়ে এসেছি। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। কোন ক্লিনিকে আছো? হেলথ প্রাইভেট ক্লিনিকে। আচ্ছা, আমি আসছি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তাররা ওটিতে নিয়ে গিয়ে স্টেথোস্কোপটা তনুর বুকে ধরতেই বুঝলো তনুর নার্ভ একদম শান্ত। অর্থাৎ সে মারা গেছে। হয়তো 2-3 মিনিট হয়েছে তার মারা যায়। ডাক্তারদের মাথায় হঠাৎ শয়তান ভর করলো। নোংরা একটা কাজ তাদের মাথায় চেপে বসলো। তারা একে অপরের দিকে তাকালো। তাদের উদ্দেশ্য তনুর শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ সরিয়ে ফেলা। অপারেশনের নাম করে দুজন ডাক্তার ষড়যন্ত্র তনুকে লাশটা কাটা ঘরে নিয়ে গেল। ইতোমধ্যে ডোম অনুর শরীরে অস্ত্রোপচার শুরু করে দিয়েছে। দুজন ডাক্তারের মধ্যে একজন আরেকজন ডাক্তারকে বলল, স্যার, এটা কি ঠিক হচ্ছে? যদি আমরা ধরা পড়ে যাই কোনোভাবে? ধরা পড়া বলতে রোগীর পরিবারের কথা বলছো তো? বিষয়টা তারা বুঝতেই পারবে না, আর বুঝতে পারলে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দিব। মৃত লাশের বিনিময়ে টাকা পাচ্ছে, এই বা কম কি? কিন্তু স্যার, ইনি তো অন্তঃসত্ত্বা। এনার ক্ষেত্রে আমার মন সায় দিচ্ছে না। এতে আবেগ নিয়ে ডাক্তার হওয়া যায় না। এনাকে দেখো, জগতি একটা মেয়ে। এর শরীরের সব অঙ্গ একদম টাটকা। ভালো ডলারের সাপ্লাই দিতে পারবো। বিদেশিরা এমন যুবতী মেয়ের শরীরের অঙ্গ বিলিয়ন ডলারে কিনতে আগ্রহী। তাদের কথাবার্তা চলাকালীন সময়ের ডোম, অর্থাৎ যে লাশ কাটছে, তার হাতের অস্ত্র মেঝেতে ফেলে দিয়ে বিকট একটা চিৎকারে পেছনে সরে গেল। ডাক্তার দমের উদ্দেশ্যে বলল, কি হয়েছে? ভূত দেখে ফেলে নাকি? এভাবে অস্ত্র ফেলে দেওয়ার মানে কি? স্যার, কি হয়েছে? সমস্যা কি? তোতলাচ্ছ কেন? স্যার, এনার পেটের বাচ্চাটা মনে হলো বেঁচে আছে। দুজন ডাক্তার একে অপরের দিকে তাকালো। তার ছেলের স্বরে ডোমকে উদ্দেশ্য করে বলল, বাড়িতে বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি, না পেট খারাপ? ডোম ভয়ার্ত স্বরে জবাব দিল, স্যার, আমি সত্যি দেখেছি বাচ্চাটা কেমন নড়াচড়া করে উঠেছিল। ডোমের কথা শুনে দুজন ডাক্তারের মধ্যে
প্রথমজন এগিয়ে এলো ডেড বডির কাছে। এক হাতে নাক চেপে ধরল। কাছে এসে এক পলকে চেয়ে রইল ডেড বডির পেটে থাকা নবজাতকের দিকে। বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ডোমের উদ্দেশ্যে বলল, কোথায় নড়ছে? আমি তো নড়াচড়া টের পাচ্ছি না। দেখে মনে হচ্ছে দিব্যি ঘুমিয়ে আছে। ডাক্তারের কথা শুনে ডোম কাছে এসে একবার ভয়ার্থক চোখে তাকালো। তারপর লজ্জাপর ভঙ্গিতে বলল, সরি স্যার, চোখের ভুল হয়েছিল মনে হয়, কিন্তু আমি তো স্পষ্ট দেখছিলাম বাচ্চাটা নড়ছিল। এত কথা না বলে কাজটা করো তাড়াতাড়ি, সময় নেই বেশি, বলেই প্রথম ডাক্তার দ্বিতীয় ডাক্তারের কাছে এসে দাঁড়ালেন। ডোম তার কাজ শুরু করলো। ডাক্তার দুজনের নাম সেলিম ও বরকত। সেলিম লক্ষ্য করছে বরকত খুব ভয় পেয়ে আছে। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। সেলিম স্বাভাবিক স্বরে বলল, কি হয়েছে, ঘামছো কেন? শরীর খারাপ? আসলে স্যার, আমার বিষয়টা খুব খারাপ লাগছে। দেখো বরকত, তুমি এই হসপিটালে নতুন এসেছো। আমি এখানে কত বছর থেকে আছি জানো? 10 বছর ধরে। এই 10 বছরে এমন অনেক অপারেশন আমি করিয়ে নিয়েছি। তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। এত আবেগ রাখা ঠিক না। বরকতের মনে সেলিমের প্রতি তীব্র ঘৃণার জন্ম তৈরি হইল। একটা ডাক্তার হয়ে সে কিভাবে এটা করতে পারে? বরকত ঠিক করলো এখানে আর এক মুহূর্ত থাকবে না। তখনই ডক্টর সেলিম বললেন, বুঝলে বরকত, বাঙালির অবস্থা হয়েছে অনেকটা শামুকের মতো। যে জলে থাকে সে জল কখনো খায় না। তারা শুধু বৃষ্টির জল খায়, কারণ বৃষ্টির জল দুর্লভ। দুর্লভ জিনিসের প্রতি ভালোবাসার শেষ নাই। বরকত চুপ করে থাকলো। সে এখানে নতুন এসেছে। তার সিনিয়র ডক্টর সেলিম তাকে উপেক্ষা করে এই মুহূর্তে চলে যাওয়াটা এক ধরনের অভদ্রতা হবে। তাই বরকত চুপ করে দাঁড়িয়ে রইল। ডাক্তার সেলিম আবারও বলল, কেন বললাম এ কথা জিজ্ঞেস করবে না? কেন স্যার? দেখবে, আমাদের দেশের মানুষরা টাকা পয়সা খরচ করে বাইরে যায় চিকিৎসার জন্য। সেখানে নাকি ভালো চিকিৎসা হয়। আরে মূর্খের দল, আমরা কি উড়ে উড়ে এসেছি নাকি? আমরা কি চিকিৎসা দিতে পারি না? অন্য দেশে কেন যেতে হবে? নিজের দেশের ওপর আস্থা এদের আসবে কবে? জি স্যার, ঠিক বলেছেন। বাধ্য হয়ে তালে তাল মিলিয়ে বললেন, এই কাজটা তোমার কাছে কি মনে হয় বরকত? ভালো না খারাপ? খুবই জঘন্য। পিশাচও এই কাজ করবে না। কেন এটা করছি সেটা শুনলে তোমার রাগ থাকবে না। শুনতে চাও? না স্যার, তোমার চোখে মুখে আমার প্রতি ঘৃণা দেখতে পাচ্ছি, সেটা দূর করা দরকার। শোনো, বিদেশে 4টা বড় বড় হসপিটালে আমার 5জন বন্ধু আছে। আমরা একসাথে পড়ালেখা করেছি। আমরা ঠিক করেছিলাম অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এটা কি পাশে দাঁড়ানো? পুরো কথা শোনো আগে। আমরা ঠিক করলাম যারা খুবই অসহায় তাদের সাহায্য করব। তুমি হয়তো জানো এইসব অঙ্গ অন্য শরীরে স্থাপন করার মেডিকেল চার্জ কত বেশি। এটা অসহায় মানুষের পক্ষে সম্ভব না। এই যে এসব যে আমি সরিয়ে ফেলি, সেটা কোথায় যায় জানো? সেই হসপিটালে, যেখানে এইসবের মাধ্যমে অন্য একটা জীবন সুন্দর হয়ে বেঁচে যায়। জীবন্ত মানুষের শরীর নেওয়া পাপ, মৃত মানুষের অঙ্গ নেওয়া পাপ না। বরকত লক্ষ্য করল কথাগুলি বলতে বলতে ডাক্তার সেলিমের গলা ধরে আসছে। তিনি সম্ভবত কান্না করছেন। অন্ধকারে বোঝা যাচ্ছে না। লোকটাকে বরকত যতটা খারাপ ভেবেছিল, লোকটা তার চেয়েও বেশি ভালো। বরকতের চোখেও পানি চলে এলো। এত ভালো মানুষ সে আগে দেখেনি। বরকত তা পা ছুঁয়ে সালাম করলেন। ডাক্তার সেলিম বললেন, একবার ভাবো বরকত, মৃত শরীরের অংশ দিয়ে একটা জীবন্ত শরীর বেঁচে থাকবে। ডোম দ্বিতীয়বারের মতো একটা চিৎকার দিয়ে পিছিয়ে গেল। ভয়ার্থক স্বরে বলল, স্যার, আবার নড়ছে। এইবার আমি স্পষ্ট দেখেছি। চোখ খুলে আমার দিকে তাকাইছে। ডাক্তার সেলিম ডোমের কথা শুনে একটু অবাক হলেন। প্রথমবার ভুল হয়, দ্বিতীয়বার নয়। তিনি ডেড বডির কাছে এসে দেখতেই তার সারা শরীর হিম হয়ে আসলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো।
ডাক্তার সেলিম দেখছেন তার সামনে রাখা ডেড বডির পেটের বাচ্চাটা চোখ মেলে তাকিয়ে আছে। নবজাতক যেমন ভয়ঙ্কর ভাবে তাকায়, ঠিক তেমনি ভাবে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? মৃত শরীরে এতক্ষণ পরেও এই নবজাতক বেঁচে আছে কি করে? এর মা মারা গেছে 20 মিনিটের মতো হয়ে গেল। এই 20 মিনিটে এই বাচ্চাটার তো অক্সিজেনের অভাবে মারা যাওয়ার কথা, তাহলে বেঁচে আছে কিভাবে? ডক্টর সেলিমের থম মেরে দাঁড়িয়ে থাকা দেখে বরকত কাছে এলো। বরকত কাছে এসে দেখল নবজাতক চোখ পিটপিট করছে, সেই চোখে শুধুই শূন্যতা। তনু দেখছে সে অন্ধকার একটা ঘরে বেডে শুয়ে আছে। ওপরে একটা বাল্ব জ্বলজ্বল করছে, সে বাল্বের আলো শুধু বেডে পড়ছে। তনু উঠে বসলো। উঠে বসতেই মনে হলো তার শরীর খুব হালকা হয়ে গেছে, একদম বাতাসের মতো। পাশে তাকাতেই দেখলো অ্যাপ্রন গায়ে দিয়ে একজন থম মেরে দাঁড়িয়ে আছে। তার যেন চোখের পলক পড়ছে না। তার এরূপ চাহনিতে তনুর অস্বস্তি হতে লাগলো। তনু সোজা উঠে দরজাতে হাত রাখতেই দরজা ভেদ করে দরজার ওপাশে চলে গেল। তনু হতভম্ব হয়ে দরজার দিকে তাকালো। ব্যাপার কি? এভাবে বেরিয়ে এলাম কিভাবে? দরজা তো বন্ধ। না খুলেই দরজার ভেতর দিয়ে আমি বের হলাম কিভাবে? বিস্ময়কর চোখে আশেপাশে তাকালো তনু। এই জায়গাটা কেমন যেন বদ্ধ লাগছে। তনু এক পা করে সামনে যেতে যেতেই দেখলো সামনেই জয় পায়চারি করছে। একবার এদিক একবার ওদিক যাচ্ছে, আর ঘন ঘন তার ডান দিকের রুমে তাকাচ্ছে। তনু ডান দিকের রুমটার দিকে তাকালো। রুমের ওপরে লেখা ওটি। তনুর সব মনে পড়ে গেল। মনে পড়ল তার সন্তানের কথা, মৃত্যুর যন্ত্রণার কথা, হসপিটালে আসার কথা। এসব মনে পড়তেই তনুর বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। নিজের পেটের দিকে তাকালো তনু। দেখল পেট স্বাভাবিক হয়ে আছে। মানে কি? আমার পেটে যে আমাদের বাবু ছিল, সে গেল কোথায়? তার কি জন্ম হয়ে গেছে? তাহলে আমি এখানে কেন? আমার বাচ্চা কোথায়? তনু ছুটতে লাগলো জয়ের কাছে। জয়ের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জয়, আমাদের বাবু কোথায়? তুমি শুনছো? আমাদের বাবু কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না কেন ওকে? জয় কোনো জবাব দিচ্ছে না, এমনকি তনুর দিকে তাকাচ্ছেও না। তনু তীক্ষ্ণ দৃষ্টিতে জয়ের দিকে তাকালো। জয়ের আরো কাছে গিয়ে চেঁচিয়ে বলল, কি হলো জয়? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি কি বলছি তোমার কানে যাচ্ছে না? আমার বাবু কোথায়? জয়, কথা বলো। কি হয়েছে তোমার? আমার কথা কি শুনতে পাচ্ছ? এবারে জয় কিচ্ছু শুনতে পেল না। জয় নিজের মতোই এদিক ওদিক তাকাচ্ছে, কাকে কাকে যেন ফোন করছে। মনে হচ্ছে তনুকে তার নজরেই পড়ছে না। তনু যেন অদৃশ্য হয়ে গেছে। ওটির দরজা খুলে কয়েকজন ডাক্তার বেরিয়ে এলো। তনু হন্তদন্ত হয়ে ডাক্তারের কাছে জানতে চাইল তার বাচ্চা কোথায়, কিন্তু তারা যেন তনুকে দেখতে পাচ্ছে না, এমন ভঙ্গি করলো। তনু বুঝতে পারছে না কেন তাকে সবাই না দেখার ভান করছে। দরজা থেকে উকি দিয়ে বেডে থাকা মেয়েটিকে দেখে তনুর শরীর রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল। মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মেয়েটি আর কেউ নয়, সে নিজে। তনু দেখল সে নিজেই বেডে শুয়ে আছে। তনু এক পা করে কাছে এগিয়ে যাচ্ছে বেডে শুয়ে থাকা মেয়েটির কাছে। যতই কাছে যাচ্ছে ততই বুকের ভেতরটা কেমন যেন শূন্যতা অনুভব করছে। এটা কিভাবে সম্ভব? এই তো আমি দাঁড়িয়ে আছি। তাহলে এই বেডে এই অবিকল আমার মতো দেখতে মেয়েটাকে? তনু অবিকল নিজের মতো দেখতে মেয়েটার গালে স্পর্শ করার জন্য হাত বাড়িয়ে দেয়। গালে হাত দিতে তনুর চোখ ছানা বড়া হয়ে গেল। এ কি কাণ্ড! আমি স্পর্শ করতে পারছি না কেন? তনু যতবারই স্পর্শ করার জন্য গালে হাত ছোঁয়ানোর চেষ্টা করছে, ততবারই হাত শরীর ভেদ করে নিচে নেমে যাচ্ছে। মনে হচ্ছে তনু আলোর তৈরি কোনো কিছু, যা কোনো কিছুকে স্পর্শ করতে পারে না। তনু বুঝতে পারছে না এসব কি হচ্ছে।
তনুর সামনে থাকা মেয়েটার দিকে এক পলক তাকালো। কি মিষ্টি মুখ, শরীরে জল নেমে হাত পা ফুলে গেছে, তবুও লাবণ্যর এতটুকু কমতি নেই। মেয়েটির গলা অবধি সাদা চাদরে ঢাকা, শুধু মুখখানা বের হয়ে আছে। সেই মুখেই কিছুটা বিচ্ছনের ছিটে ফোটা। একজন নার্স এসে তনুর ডেড বডির সারা শরীর সাদা কাপড়ে আবৃত করলেন। নার্সের মুখে একটু দুঃখী দুঃখী ভাব। তনু বাহিরে বের হয়ে এলো, দেখলো ডাক্তারের কাছে জয় এগিয়ে গেল। জয় কি বলবে সেটা শোনার জন্য তনু দ্রুত কাছে এলো। শুনতে পেল ডাক্তার বলছে, আহ বিষয়টা খুবই দুঃখজনক। আসলে আমরা পেশেন্টকে বাঁচাতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি। কথাটা শুনে জয় বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল ডাক্তারের প্রতি। ইতোমধ্যে তনুর বাবা মাও উপস্থিত হয়েছেন। তনুর মা কান্নায় মোর্চায় যাচ্ছেন বারবার। তার পাশেই গালে হাত দিয়ে বসে আছেন তনুর বাবা। তনু নিজেও ডাক্তারের কথাগুলি শুনল। বেশ কিছুক্ষণ সময় লাগলো এটা বুঝতে যে সে আর বেঁচে নেই, সে মারা গেছে। তনু এক পা এক পা করে বাবা মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মায়াবী স্বরে বলল, মা, তুমি কেঁদো না। এই তো আমি, দেখো তোমার তনু তোমার সামনে। তোমরা কেউ আমায় দেখতে পাচ্ছ না কেন? এরপর সেখান থেকে জয়ের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলল তনু, কিন্তু জয় কোনো উত্তর দেয়নি। নির্বাক হয়ে তাকিয়েছিল বেডে থাকা তনুর মৃত শরীরের প্রতি। লাশ কাটা ঘরে বেডের উপর চিত হয়ে শুয়ে আছে ফুটফুটে একটা মেয়ে বাচ্চা, যার জন্ম স্বাভাবিকভাবে হয়নি। একটা মৃত শরীরের ভেতর থেকে তার জন্ম। বাচ্চাটিকে দূর হতে রক্তশূন্য ফ্যাকাশে মুখ নিয়ে দেখছে ডোম এবং দুজন ডাক্তার। তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছে। এই রহস্যের কোনো সমাধান তাদের জানা নেই। বরকত ভয় ভয় নিয়ে ফিসফিস করে বলল, স্যার, এই বাচ্চাকে নিয়ে এখন কি করব? ডাক্তার সেলিম ক্ষীণ স্বরে বলল, কি আর করব, যার বাচ্চা তাকে দিয়ে দিব। কিন্তু স্যার, এখন এই বাচ্চাটাকে নিয়ে যাবেন কিভাবে? এতক্ষণে তো পেশেন্টের ডেড বডি তাদের বাড়ির লোকের হাতে পৌঁছে গেছে। তারা হয়তো ভেবে নিয়েছে অপারেশনের আগেই তিনি মারা গেছেন। এত পরে বাচ্চাটাকে নিয়ে গেলে যদি আমরা কোনো বিপদে পড়ি। সেটা তেমন কোনো বড় বিষয় না। ওনার পেটে সেলাইয়ের দাগ তো আছে, ডোম নিজ হাতে সেলাই দিয়েছে। আমরা বলবো যে বাচ্চাটার অক্সিজেনের ঘাটতি ছিল, তাই অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছিল এতক্ষণ। আচ্ছা স্যার, যা ভালো বোঝেন। জয় নিজের সন্তানকে কোলে নিয়ে আছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তনুর বাবা মা। তারা নাতনির মুখ দেখে কিছুটা শোক পেয়েছেন। তাদের চেহারায় কিঞ্চিত শোক ফুটে উঠল। ডাক্তার সেলিম বেশ গুছিয়ে ব্যাপারটা হ্যান্ডেল করেছেন। তিনি একটা অক্সিজেন মাস্ক শিশুর মুখে দিয়ে তাদের সামনে মিশে গেলেন। গম্ভীর স্বরে জয়ের উদ্দেশ্যে বলল, মিস্টার জয়, আমরা মাকে বাঁচাতে পারিনি, কিন্তু সন্তানকে পেরেছি। জন্মের সাথে সাথে অক্সিজেনের ঘাটতি ছিল, তাই অক্সিজেন সাপ্লিমেন্টের জন্য অন্য কেবিনে নিয়েছিলাম। এখন মোটামুটি সুস্থ। এই নিন। স্ত্রীকে হারিয়ে সন্তানকে কাছে পেয়ে জয় কোনো প্রশ্ন করল না। কাপা কাপা হাতে নিজের মেয়েকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তনু ওখানেই দাঁড়িয়ে আছে, বারবার চিৎকার করে জয়কে বলছে তার কোলে বাবুকে দিতে, কিন্তু জয় শুনতে পাচ্ছে না তার কথা। ব্যাকুলতা কাটিয়ে জয়ের পাশে দাঁড়িয়ে নিজের মেয়েকে এক পলক দেখল। তনুর এখন আর তেমন আনন্দ লাগছে না। নিজের মেয়েকে প্রথমবার দেখার মতো সুখ তনু বুঝতে পারছে না। শুধু তাই নয়, কিছুক্ষণ থেকে তার মনে হচ্ছে তার মধ্যে ঘৃণা, সুখ, দুঃখ, হাসি কান্না কোনো কিছুর কোনো অস্তিত্বই নেই। কোনো মা তার সন্তানকে প্রথমবার দেখলে যে পরিমাণ খুশি হয়, তনুর তা বিন্দু মাত্র খুশি লাগছে না। তার কাছে মনে হচ্ছে এটার এমন কি ব্যাপার, পেটে ধারণ করেছি, এখন জন্ম হয়েছে, এতে তেমন খুশির আনন্দের কিছুই নেই। তনু নিজের সন্তানের দিকে তাকিয়ে বলল, কিরে দুষ্ট, বাবার কোলে তো ভালোই হাত পা নাড়াচ্ছিস। একটু বড্ড ইচ্ছে করছিল তোকে কোলে নিতে, আদর করতে, কিন্তু এখন আর সে ইচ্ছে করছে না।
মনে হচ্ছে যে যা কিছু হচ্ছে তাতে আমার কিছু করার নেই। আমার সব অনুভূতি হারিয়ে গেছে রে। তোকে দেখে আমার আনন্দ, শোক কিছুই হচ্ছে না। এতে কি তুই রাগ করেছিস? রাগ করে না সোনা। তোর মা তো এখন বেঁচে নেই, মরে গেছে। আমার দুঃখ না হলেও তোর জীবনটা দুঃখে কাটবে। মায়ের ভালোবাসা পাবি না। মায়ের ভালোবাসা যে সন্তান পায় না সে চির অভাগা। আমার ইচ্ছে করছে তোর নাম অভাগী রাখতে। তনুর কথা শুনে সদর জন্ম নেওয়া শিশুটা মুখটা হাসিতে বেঁকে গেল। এটুকু সময়ে বাচ্চাটা দারুণভাবে হাসতে পারছে। তার শারীরিক গঠনও বেশ ভালো। দেখে মনে হবে তার বয়স 4-5 মাস। তনু জয়ের দিকে তাকিয়ে বলল, কি মিস্টার, নিজের মেয়েকে দেখে খুশি তো? তোমার চোখে জল কেন? আমার জন্য এত কাঁদছো কেন? আমি তো আগেই বলেছিলাম আমি বাঁচব না। আচ্ছা, আমাদের বাবুটার নাম কি রাখবো? মনে আছে? আমরা একটা নাম ঠিক করে রেখেছিলাম। ভেবে রেখেছিলাম মেয়ে হলে নাম রাখবো মিহু। কিন্তু এখন আমি আমার মতামত পাল্টাচ্ছি। ওর নাম হবে অভাগী। অভাগী নামটা তোমার কেমন লাগছে গো? ও, আরেকটা বলতে তো ভুলেই গিয়েছি। মেয়ে কিন্তু দেখতে একদম আমার মতো হয়েছে। মনে আছে মেয়ে কার মতো দেখতে হবে সেটা নিয়ে আমরা রীতিমতো ঝগড়া শুরু করে দিতাম। এমনও হলো 2 দিন তুমি কিচ্ছু খেলে না। খেতে বললেই বলেছিলে যে আমায় স্বীকার করতে হবে যে মেয়ে তার বাবার মতো হবে। কি সুন্দর ছিল সেসব মুহূর্ত, তাই না? জয় তনুর ডেড বডির পাশে বসে আছে। কয়েকবার হাত বাড়িয়ে মুখ থেকে সাদা চাদরটা সরাতে গিয়েও সরাতে পারেনি। হাত সরিয়ে নিয়েছে। আর প্রত্যেকবারই হাউ হাউ করে কেঁদে উঠছে। এখনই কাঁদছে, তবে চোখের জল শুকিয়ে গেছে জন্য চোখে জল নেই, কিন্তু চোখ রক্তের মতো লাল হয়ে আছে। তনুর মায়ের কোল থেকে বড় বড় চোখ করে শিশুটা তাকিয়ে আছে তনুর দিকে। সে হয়তো তার মৃত মাকে দেখতে পাচ্ছে। অ্যাম্বুলেন্সে তনুর মৃতদেহ তোলা হলো। তনুর ডান হাত শক্ত করে বুকে চেপে ধরে আছে জয়। তার চোখ অশ্রুসিক্ত, সারা শরীর কাঁপছে। মনে মনে ভাবছে তনুর সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলি। অ্যাম্বুলেন্সে নিজের লাশের সাথে বসে আছে তনু। সে চোখ ভরে নিজের মৃতদেহ দেখছে। মৃত্যুর পর যেন তার মুখটা আরো মায়াবী হয়ে গেছে। তনু মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। কি এমন করেছিলাম আমি? সবকিছু কি এতই সহজভাবে হারিয়ে যাবে? আমার কি কিছু করার নেই? আমি আমার সন্তানকে দেখছি, কিন্তু কোলে নিতে পারছি না। একটা মা হয়ে এটা মানা খুব কঠিন। এখন আমার সবকিছু থেকেও কিছু নেই। মনে পড়ে গেল রবি ঠাকুরের সেই 2 লাইন, সময়ের সমুদ্রে ডুবে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। তনু পরম যত্নে নিজের মেয়েকে স্পর্শ করলো। শিমুল তুলোর মতো কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে। দেখলে কোলে নিতে ইচ্ছে করে, কিন্তু সে নিতে পারছে না। তার সে ক্ষমতা আর নেই, হারিয়ে গেছে। শিশুটা তনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে চাহনিতে আছে মুগ্ধতা, আছে ভালোবাসা। তনু কোমল স্বরে বলল, কে রে অভাগী, কি দেখিস ওভাবে? তোর মৃত মাকে দেখতে পাস তুই? তোর একদিকে কপাল খারাপ, মায়ের আদর পেলি না, কিন্তু তুই আরেক দিক দিয়ে সেরা। সেটা কি জানিস? তুই পৃথিবীর সেরা বাবা পেয়েছিস। সেরা বাবা। এই লোকটা যে কত ভালো সেটা তুই বুঝতেই পারবি না। যত দিন যাবে তত মনে হবে এই মানুষটার ভালোর গভীরতার শেষ নেই। ওপরে ওপরে একটু শক্ত, কিন্তু মনটা একদম এইটুকু শিশুর মতো। তনুর দেওয়া অভাগীর নামটা মনে হয় তার মেয়ের খুব পছন্দ হয়েছে। সে বাস্তবকে মেনে নিয়েছে খুব সহজে। তনু যতবার অভাগী বলে ততবার এইটুকু শিশুর চোখ চকচক করে ওঠে। আনন্দে উৎফুল্ল হয়ে তাকিয়ে থাকে তনুর দিকে। এমন ভাবে তাকায় মনে হয় সে তনুর সব কথা বুঝতে পারছে। পরম আগ্রহে তার কথা শুনছে। তনু আগ্রহ নিয়ে তার মেয়ের সাথে কথা বলে। তোর বাবা মায় কেমন ভালোবাসতো শুনবি? এই জীবনে আমি চেয়েছি, অথচ তোর বাবা পূরণ করেনি এমনটা কখনো হয়নি। তোর চোখ দেখে মনে হচ্ছে তুই শুনতে চাস, তাহলে শোন।
একদিন তোর বাবার প্রচন্ড জ্বর, কথা বলতে পর্যন্ত পারে না, 104 ডিগ্রি জ্বরে কাঁপছে। তখন আমি ওকে বললাম, তোমার কি খুব খারাপ লাগছে? কিছুই তো খাচ্ছ না, কি খেতে চাও বলো, আমি আনবো। তখন তোর বাবা ফিসফিস করে বলল, কিছু খেতে ইচ্ছে করছে না। তখন আমি বললাম, আচার খাবে? জ্বরের মুখে আচার খুব ভালো লাগে, মুখে স্বাদ ফিরিয়ে আনে। আম বড়াইয়ের আচার না, কাঁচা পাকা তেঁতুলের আচার। আরো ভালো হয় যদি কাঁচা তেঁতুল মরিচ গুঁড়ার সাথে মিশিয়ে কচকচ করে খেতে পারো। এই যে দেখেছো, তোমায় বলতে বলতে আমার আচার খেতে ইচ্ছে করছে। তখন তোর বাবা গম্ভীর হয়ে বলল, সে নাকি চা খাবে। আমি উঠে গিয়ে চা বানালাম। ফিরে এসে দেখি এত এত আচার। কোথা থেকে এত আচার আসলো জানতে চাইলে তোর বাবা বলল, ড্রয়ারে ছিল। আমি সেটাই বিশ্বাস করেছিলাম। তারপরের দিন যখন ছাদে গেলাম, তখন কাজের ছেলেটা আমায় বলল, ভাবি, কাল রাতে আচার কেমন ছিল? আমি তো অবাক হয়ে গেলাম। কাজের ছেলেটাকে বললাম, তুমি কিভাবে জানো? ছেলেটা বলল, কাল রাতে যখন ভাইজান অসুস্থ শরীরে নিচে নামতে দেখলাম, তখন ওনারে বললাম, ভাইজান কই যান? উনি কিছু বললেন না, চুপ করে চলে গেলেন। অসুস্থ শরীরে কই যায় সেটা দেখার জন্য আমিও ওনার পিছে পিছে গেলাম। গিয়ে দেখি উনি আচার কিনে পকেটে ঢুকিয়ে রাখলেন। ওখান থেকেই বুঝলাম আপনি আচার খাইতে চাইছেন। এই 2 বছরে ভাইজান রে আপনার আবদার কখনো অপূর্ণ রাখতে দেখি নাই। মানুষটা আপনারে বড়ই ভালোবাসে। তনু হাসছে, অভাগীর চোখ টলমল করছে। মনে হচ্ছে সে গাঢ় ভীষণতার ছায়া দেখতে পেয়েছে। তনু হাসি থামিয়ে বলল, কি রে, কান্না করছিস নাকি? একটু আগে জন্ম নিলি, এর মধ্যেই কান্না? অতি প্রিয় জিনিস বেশি দিন কাছে থাকে না। আমারও থাকেনি, হারিয়ে ফেললাম। ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। জানিস, ওই বাড়িটায় আমাদের কত স্মৃতি মিশে আছে। আগে বড় হয়ে নে, তখন সব বলবো। ততক্ষণ পর্যন্ত তোর সাথে থাকতে পারবো কিনা জানি না। আরেকটা কথা, আমার কি মনে হয় জানিস, তোর বাবা কখনো বিয়ে করবে না। যদিও আমি বেঁচে থাকার সময় বলেছিলাম, আমি মরে গেলে তুমি আরেকটা বিয়ে করে সুখে থাকবে, এতে আমি মোটেও কষ্ট পাবো না। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, ও বিয়ে করবে না। বাকি জীবনটুকু আমার স্মৃতি নিয়েই কাটিয়ে ফেলবে। রোজ গোলাপ নিয়ে আসবে, বেলি ফুলের সিজনে বেলিমালা নিয়ে আসবে, যত্ন করে তার পাশের বালিশের ওপর রাখবে। বৃষ্টি এলেই দৌড়ে ছাদে যাবে, ছাদে আমায় খুঁজবে। মিহুর বয়স এখন 7। জয় তার মেয়ের নাম মিহু রেখেছে। এটা তার আর তনুর পছন্দের ঠিক করা নাম। মিহুর স্বভাব একদম অন্যরকম। সে খুবই চঞ্চল, সারাক্ষণ ঘরে উড়ে বেড়ায়, ছবি আঁকে। তার ছবিতে একটা মেয়ে থাকে, সেই মেয়েটাকে দেখতে তনুর মতো। তনুর ছবি দেখলে জয় নিজেকে সামলাতে পারে না, তাই এই বাড়িতে তনুর কোনো ছবি নেই। অন্যদিনের মতোই মিহু ছাদে ওঠার সিঁড়িতে বসে ছবি আঁকছে। সে পরম যত্নে একটা মেয়ের মুখ আঁকছে। তখন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। মিহু সিঁড়ির মধ্যে স্থানে বসেছিল, সেখান থেকে তুলে রঙ্গোলি সরিয়ে ফেলল। কারণ মিহু জানে তার বাবা কিছুক্ষণের মধ্যেই ছাদে যাওয়ার জন্য সিঁড়িতে আসবেন, তাই আগে থেকেই প্রস্তুতি। জয় চোখে চশমাটা পড়তে পড়তে সিঁড়ি দিয়ে উঠছেন। মিহু তার বাবার হাত ধরে ছাদে গেল। জয় সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। মিহু খুব আগ্রহ নিয়ে বৃষ্টিতে ভিজে। জয় তার মেয়ে মিহুর মধ্যে তনুকে দেখতে পায়। মনে হয় তনু ছাদে লাফালাফি করছে। তারপর অশ্রুতে ভেজা চশমাটা হাতে নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে নিজের রুমে যায়। তখন তাকে কেউ ডিস্টার্ব করে না। তিনি ম্যানিব্যাগ থেকে তনুর ছোট্ট সাইজের ছবিটা বের করেন। মনে মনে তনুর সাথে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ে। আজকে তেমন হলো না। জয় ঘরে ঢুকলো, তার সাথে মিহুও ঘরে ঢুকলো। আহ্লাদি স্বরে বলল, বাবা, আজকে আর তুমি মায়ের ছবি দেখে কাঁদতে পারবে না। আমি যে কাঁদি সেটা তোকে কে বলল? আমি জানি, আমি সব জানি। আচ্ছা বাবা,
তুমি বৃষ্টি এলে যে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার লাফালাফি দেখো, কেন দেখো আমি সেটা বুঝতে পারি, কিন্তু কখনো তোমায় বলিনি। কে বুঝতে পেরেছিস? রহিম চাচার কাছে শুনেছি বৃষ্টি হলেই মা ছাদে যেত, বৃষ্টিতে ভিজতো। তোমার বৃষ্টিতে ভিজলে গলার টনসিল ফুলে যায়, তাই মাকে সঙ্গ দিতে তুমি সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখো। কারণ মায়ের আবদার তুমি কখনো ফেলতে না। জয় মুগ্ধ চোখে মেয়ের কথা শুনছে। মিহু আবারও বলল, তুমি বাইরে থেকে আসার সময় গোলাপ ফুল, বেলি মালা নিয়ে আসো, সেটাও আমি জানি। মা বেঁচে থাকতে তুমি এসব নিয়ে আসতে, সে অভ্যাস এখনো আছে, তাই না বাবা? জয় মিহুকে কাছে টেনে নিলেন। মিহুকে জড়িয়ে ধরে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। মিহু অবিকল তার মায়ের মতো করে কথা বলছে। জয় মিহুর প্রতিটি কথা ও কাজে তনুকে স্পষ্ট দেখতে পায়। মনে মনে ভাবে, তনু হয়তো দূর কোনো আকাশ থেকে তাদের দেখে মুচকি আসে। জয় একটা টেলিস্কোপ কিনেছে, সেটা দিয়ে সে রোজ রাতে গ্রহ নক্ষত্র দেখে। তার বিশ্বাস তনুকে এই নক্ষত্রের মাঝে খুঁজে পাওয়া যাবে। কে জানে, তখন হয়তো তনুকে আরো মায়াবী লাগবে। সেই মায়াবী মুখটা দেখার জন্য বছরের পর বছর জয় সারা রাত জেগে আকাশে নক্ষত্রের দিকে তাকিয়ে থাকে। দেখতে না পেয়ে হতাশ হয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে বিছানায় ঘুমাতে যায়। সমাপ্ত।